রেসপিরেটরি সেন্টারগুলোর নাম। হ্যাঁ, ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, তারপর হচ্ছে পন্টাইন রেসপিরেটরি সেন্টার, আর হচ্ছে অ্যাপনেস্টিক সেন্টার। পন্টাইনের মধ্যে দুইটা, একটা হচ্ছে নিউমোটেক্সিস আর হচ্ছে কি অ্যাপনেস্টিক। এখন আমি গতকালকে বলেছিলাম যে আজকে আমরা পড়বো হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন, অর্থাৎ এই রেসপিরেশনটা কিভাবে রেগুলেটেড হচ্ছে। তো এখানে রেগুলেশনের মধ্যে তোমাদের কি কারো মনে আছে যে কি কি কয় ধরনের কন্ট্রোল বলেছিলাম, কয় ভাবে রেগুলেট হয় রেসপিরেটরি সেন্টারটা? এটা কি বলেছিলাম না, মনে আছে তোমাদের? মানে রেসপিরেশনটা কিভাবে কয় ভাবে কন্ট্রোল হতে পারে, কয় ভাবে রেগুলেটেড হতে পারে? ম্যাম 3 ভাবে। হ্যাঁ বলো। নিউরাল কন্ট্রোল অফ ব্রিথিং, আর হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল অফ ব্রিথিং, আর এটা হচ্ছে নন কেমিক্যাল ইনফ্লুয়েন্সেস অন ব্রিথিং। হ্যাঁ, আর নিউরাল কন্ট্রোলের মধ্যে দুই রকম, হ্যাঁ, অটোমেটিক একটা আর হচ্ছে ইনভলান্টারি কন্ট্রোল। অটোমেটিক এবং হচ্ছে ভলেন্টারি, হ্যাঁ, ইনভলেন্টারি না, ভলেন্টারি। তো অটোমেটিকের মধ্যে কি কি আছে? অটোমেটিকের মধ্যে বলো, পারবে কেউ? অটোমেটিকের মধ্যে কি কি আছে? ম্যাম মেডুলারি Phoenix সেন্টার nerve আর পন্টাইন সেন্টার। হ্যাঁ, আর হচ্ছে ভলেন্টারির মধ্যে হচ্ছে যেটা আমরা ভলেন্টারি কন্ট্রোল করছি, ঠিক আছে? ভলেন্টারি কন্ট্রোল কি কি ভাবে হচ্ছে এটা আমি তোমাদেরকে পরে পড়াবো। যেটা মেডুলারি সেন্টার, হ্যাঁ, এইখানে এই ছবিটা দেখো, এখানে এই ছবিটা দেখলে অনেকটা ক্লিয়ার হবে। এই যে আমাদের এখানে দেখো, এখানে পুরো একটা ব্রেনের ছবি দেয়া আছে, তাই না? আর এই যে এই বক্স করা এই কাট সেকশনটা এখানে বড় করে নিয়ে আসছে, বড় করে এখানে দেখানো হয়েছে। এটা হচ্ছে এই নিচের, এইটা হচ্ছে মেডুলা, উপরে হচ্ছে কি পন্টাইন সেন্টার। মানে আমরা বলেছিলাম যে মিড ব্রেন কি কি নিয়ে গঠিত, বলতো? মিড ব্রেন পন্স আর হচ্ছে গিয়ে ম্যাম মেডুলা অবলাঙ্গাটা। না সরি, আমি ভুল বললাম। এটা হচ্ছে যে ব্রেন স্টেম কি নিয়ে গঠিত, ঠিক আছে? তাহলে পন্স, মিড ব্রেন, পন্স আর মেডুলা অবলাঙ্গাটা নিয়ে হচ্ছে আমাদের ব্রেন স্টেম, এবং এখানে আমাদের রেসপিরেটরি সেন্টার থাকে। তাহলে রেসপিরেটরি সেন্টার গুলো থাকে। এটার উপরে দেখো যে পন্টাইন সেন্টার, সেখানে থাকতেছে দুইটা রেসপিরেটরি সেন্টার, একটা হচ্ছে অ্যাপনেস্টিক সেন্টার আর এটা হচ্ছে নিউমোটেক্সিস সেন্টার। এবং যেটা মেডুলারি যে সেন্টারটা মেডুলায় যে সেন্টার দুইটা থাকবে, সেই সেন্টার দুইটার নাম হচ্ছে, একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন আর একটা হচ্ছে ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। হ্যাঁ, এখন দেখো, এখন এখানে আমাদের এই যে রেসপিরেটরি সেন্টার গুলো আছে, এর মধ্যে মেইনলি হচ্ছে যে মেডুলাতে যে দুইটা সেন্টার আছে, একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এই দুইটা সেন্টারের মাধ্যমে আসলে আমাদের বেসিক রিদম অফ যে রেসপিরেশন সেটা হচ্ছে মেইনটেইন হচ্ছে, ঠিক আছে? বেসিক রিদম অফ রেসপিরেশনটা আমাদের এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপের মাধ্যমে মেইনটেইন হচ্ছে। এবং এই যে এই এই নিউরন দুইটা কি করতেছে, রিপিটেটিভ কি তো মানে রিপিটেটিভ অ্যাকশন পটেনশিয়াল তৈরি করে, এবং সেই অ্যাকশন পটেনশিয়ালের কারণেই আসলে আমাদের ইন্সপিরেশন এবং এক্সপিরেশন হচ্ছে। এখন তোমাদের জ্ঞাননে সম্ভবত জ্ঞাননে দেখবা যে হচ্ছে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে পেসমেকার সেল। এই পেসমেকার সেলগুলা থাকে হচ্ছে এই মেডুলার এই আশেপাশে। হ্যাঁ, এই পেসমেকার সেলগুলোর নাম হচ্ছে কি প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স। এই কমপ্লেক্সের মাধ্যমে আসলে কি এই পেসমেকার সেলগুলাই আসলে স্পন্টেনিয়াসলি অ্যাকশন পটেনশিয়াল তৈরি করছে। এই অ্যাকশন পটেনশিয়াল যেটা তৈরি করছে, এটার মাধ্যমে আসলে মেইনলি যে ডিপোলারাইজেশন হচ্ছে। এবং আমাদের এখান থেকে দেখো, আমি গত ক্লাসে বলেছিলাম যে এখান থেকে কি বের হচ্ছে, মোটর নার্ভ, তাই না?
এফারেন্ট নার্ভ ফাইবার, যেটা মোটর নার্ভ ফাইবার, যেটা কিনা সাপ্লাই দিচ্ছে আমাদের এই যে এখানে দেখো ডায়াফ্রামকে এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। সাপ্লাই দেওয়ার পরে কি হচ্ছে আসলে মেইনলি রেসপিরেশন হচ্ছে। তাহলে এই যে তাহলে আমি এতক্ষণ কি বললাম, এই মেডুলাতে মেইনলি দুই ধরনের সেন্টার আছে, একটা হচ্ছে ডরসাল রেসপিরেটরি গ্রুপ এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ। এই দুইটা গ্রুপের মাধ্যমেই মেইনলি বেসিক যে রিদম অফ রেসপিরেশনটা তৈরি হচ্ছে। বেসিক রিদম অফ রেসপিরেশন মানে হচ্ছে যেমন ধরো নর্মালি আমাদের বলে রেসপিরেশনের ডিউরেশন হচ্ছে 5 সেকেন্ড, এর মধ্যে ইন্সপিরেশন হচ্ছে 2 সেকেন্ড কিন্তু এক্সপিরেশন হচ্ছে 3 সেকেন্ড। এই যে ইন্সপিরেশনের পরে এক্সপিরেশন, আবার ইন্সপিরেশনের পরে এক্সপিরেশন একটা নির্দিষ্ট টাইমে মেইনটেইন হচ্ছে, একটা নির্দিষ্ট ডেপথ এবং একটা নির্দিষ্ট রেটে মেইনটেইন হচ্ছে। তো একে বলা হয় হচ্ছে বেসিক রিদম অফ রেসপিরেশন। এই বেসিক রিদম অফ রেসপিরেশন মেইনলি এই মেডুলারি যে দুইটা রেসপিরেটরি সেন্টার আছে এর মাধ্যমে মেইনটেইন হচ্ছে। এবং এই এই রেসপিরেটরি সেন্টার গুলার কি বলছি যে এগুলার আশেপাশে মেইনলি কিছু সিনাপটিক্যালি কাপলড পেসমেকার সেল থাকে, যেগুলাকে বলা হচ্ছে কি প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স। এই কমপ্লেক্স থেকে আসলে এগুলো হচ্ছে পেসমেকার সেল। হ্যাঁ, এই পেসমেকার যেমন হার্টে আমাদের কি আছে এসএ নোড, এসএ নোড ইজ এ পেসমেকার, তাই না? তো এরকম এখানে রেসপিরেটরি সেন্টারের ক্ষেত্রে আমাদের প্রি বর্জিঙ্গার কমপ্লেক্স যেটা মেডুলারি সেন্টারে থাকে, এই সেলগুলা কি করতেছে রিপিটেটিভ একটা অ্যাকশন পটেনশিয়াল জেনারেট করছে এবং এই অ্যাকশন পটেনশিয়ালটা কি করবে তখন ট্রাভেল করবে কিভাবে। এখন অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হলেই তো হবে না, এই অ্যাকশন পটেনশিয়াল আমাদের যে মাসেল আছে রেসপিরেটরি মাসেল সেখানে এসে এইটাকে রেসপিরেটরি মাসেলকে স্টিমুলেট করতে হবে, তাই না? স্টিমুলেট করলে পরে তখন রেসপিরেশনটা হবে। তাহলে কিভাবে স্টিমুলেট করবে? এই এফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে। এই যে মোটর নার্ভ ফাইবার গুলো আসলো, ফ্রেনিক নার্ভ ফাইবার, সেগুলাকে তাহলে এই নার্ভ ফাইবারের মাধ্যমে এই প্রি বর্জিঙ্গার কমপ্লেক্সের যে অ্যাকশন পটেনশিয়ালটা তৈরি হলো সেটা ট্রাভেল করে এসে এই ডায়াফ্রাম, তারপর ইন্টারকোস্টাল মাসেল, এখানে দেখো ইন্টারকোস্টাল মাসেলকেও স্টিমুলেট করছে। এটা হচ্ছে ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এটা হচ্ছে এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল। হ্যাঁ, তো আলটিমেটলি স্টিমুলেশন করার কারণে কি হচ্ছে আমাদের রেসপিরেশন হচ্ছে। অপরদিকে দেখো যেটা আরেকটা যেটা বলছিলাম যে পন্টাইন সেন্টার যেটা রেসপিরেটরি সেন্টার, সেখানে দুইটা সেন্টার আছে, সেটা হচ্ছে কি মেইনলি নিউমোটেক্সিক সেন্টার এবং অ্যাপনোস্টিক সেন্টার। নিউমোটেক্সিক সেন্টার আর অ্যাপনোস্টিক সেন্টার মেইনলি আসলে আমাদের মেডুলারি যে সেন্টার দুইটা আছে ডরসাল এবং ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, এই দুইটা সেন্টারটাকে কি করছে সে কন্ট্রোল করছে। কন্ট্রোল কিভাবে করছে দেখো, এই যে অ্যাপনোস্টিক সেন্টার কিন্তু ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের মেইনলি কাজ কি ইন্সপিরেশন না? তাহলে ও অ্যাপনোস্টিক সেন্টার এসে এখানে বলবে যে তুমি মানে এইটাকে ইন্সপিরেশনটাকে আরো স্টিমুলেট করছে। অপরদিকে নিউমোটেক্সিস সেন্টার কিন্তু এটাকে দেখো এই যে এখানে সবুজ একটা দাগ দিয়ে এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের এখানে আসছে এবং এটার পাশে কিন্তু নেগেটিভ দেয়া আছে, ব্রেকেটে একটা নেগেটিভ চিহ্ন দেয়া আছে। তার মানে কি অ্যাপনোস্টিক সেন্টার এই ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনকে আরো স্টিমুলেশন হচ্ছে, যার কারণে ইন্সপিরেশনটা, যেহেতু আমরা জানি ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরনের কাজ হচ্ছে কি ইন্সপিরেশনে হেল্প করা, তাহলে এইটা আরো স্টিমুলেশন হবে এবং ইন্সপিরেশনের ডেপথ এবং প্রলং একটা ইন্সপিরেশন হবে। অপরদিকে নিউমোটেক্সিস সেন্টার যখন এই ডরসাল রেসপিরেটরি গ্রুপকে একটা ইনহিবিশন দিচ্ছে, ইনহিবিশন দেওয়ার কারণে এই ডরসাল রেসপিরেটরি গ্রুপের যে ফাংশন ইন্সপিরেশন সেটা কি হবে কমে যাবে, তাই না? তখন কি শুরু হয়ে যাবে, ইন্সপিরেশন অফ হয়ে যাবে, এক্সপিরেশন শুরু হবে। এখন আসো যেটা ভলেন্টারি যেটা কন্ট্রোল, ভলেন্টারি কন্ট্রোলের মধ্যে আছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্রেথ হোল্ডিং আর ভলেন্টারি হাইপার ভেন্টিলেশন। এখন ব্রেথ হোল্ডিং যেটা সেটা তো নর্মালি বুঝাই যায় যে ধরো তুমি কোনো ইচ্ছাকৃত কারণেই হচ্ছে আমরা হচ্ছে শ্বাসটাকে আটকায় রাখলাম, তাই না? শ্বাসটা আটকায় রাখলাম, তাহলে সেটাকে হচ্ছে কি আমরা ভলেন্টারি আমাদের রেসপিরেশনটাকে কন্ট্রোল করতে পারছি, এটাকে বলছে আসলে আমাদের ভলেন্টারি কন্ট্রোলের মধ্যে এটার নাম কি ব্রেথ হোল্ডিং। এবং এখানে একটা কথা আছে যে দ্য পয়েন্ট অ্যাট হুইচ ব্রেথিং ক্যান নো লঙ্গার বি
voluntarily inhibited is called the breaking point। মানে ধরো কেউ ব্রেথ হোল্ড করে কেউ আধা মিনিট থাকতে পারলো, কেউ 1 মিনিট থাকতে পারলো, তাই না? যে পয়েন্টে গিয়ে সে আর তার ব্রেথ হোল্ড করে থাকতে পারবে না, সেই পয়েন্টটাকে বলছে কি ব্রেকিং পয়েন্ট। আর ভলান্টারি হাইপার ভেন্টিলেশন মানে কি, মানে অনেকে আছে না যে ইচ্ছাকৃতভাবে বেশি বেশি শ্বাস নিচ্ছে, বেশি বেশি শ্বাস মানে নিচ্ছে ছাড়ছে, এরকম যাদের, এটাকে বলতেছে ভলান্টারি হাইপার ভেন্টিলেশন। ঠিক আছে, এটাকে বলতেছে ভলান্টারি হাইপার ভেন্টিলেশন। আচ্ছা, কেমিক্যাল কন্ট্রোল অফ ব্রিথিং, এটা বুঝেই বোঝা যাচ্ছে যে কেমিক্যাল কন্ট্রোল অফ ব্রিথিং এর মাধ্যমে আসলে মেইনলি কি হচ্ছে, কেমোরিসেপ্টরের মাধ্যমে আমাদের রেসপিরেশন যেটা কন্ট্রোল হচ্ছে সেটা হচ্ছে কেমিক্যাল কন্ট্রোল অফ ব্রিথিং বলা হচ্ছে। হ্যাঁ, এখন এই কেমিক্যাল কন্ট্রোল অফ ব্রিথিং যেটা, সেটা হচ্ছে আমাদের কেমোরিসেপ্টরটা কোথায় কোথায় আছে বলতো? অ্যারোটিক বডিতে। হ্যাঁ, ক্যারোটিড আর্চ, ক্যারোটিড বডি আর হ্যাঁ। ক্যারোটিড আর্চ। ক্যারোটিড বডি এবং ক্যারোটিড বডিতে। এখন এই যে কেমোরিসেপ্টর, এইসব জায়গায় কেমোরিসেপ্টর থাকে। তো কেমোরিসেপ্টরের ওইখানে কি আসলে মেইনলি কি হচ্ছে, কেমোরিসেপ্টর গুলা কি হচ্ছে, কেমিক্যাল যে চেঞ্জ হচ্ছে আমাদের বডিতে সেটাকে সেন্স করতে পারছে, তাই না? সেইটাকে সেন্স করে আলটিমেটলি এটা সেন্স করে একটা নার্ভের মাধ্যমে আমাদের ব্রেইনে একটা স্টিমুলাস পাঠাবে, একটা ব্রেইনে স্টিমুলাস পাঠাবে যে এখানে বডির যে ব্লাড আছে সেখানে হচ্ছে কি কেমিক্যাল যে কম্পোজিশন আছে সেটার হচ্ছে চেঞ্জ হচ্ছে। তো হচ্ছে এই কেমোরিসেপ্টর গুলা হচ্ছে এখানে কি কি সেন্স করে সেটা আগে আমাদের জানতে হবে। কেমোরিসেপ্টরটা মেইনলি হচ্ছে যখন ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমে যাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ যখন আমাদের বডিতে হাইপোক্সিয়া হচ্ছে, অর্থাৎ অক্সিজেন কমে যায়, অক্সিজেনের নিড বেড়ে যায়, তখন হচ্ছে এই কেমোরিসেপ্টরটা এই কেমিক্যাল চেঞ্জ, হ্যাঁ, এই কেমিক্যাল চেঞ্জটাকে সে সেন্স করতে পারে। আবার যদি আমাদের বডিতে কোনো কারণে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যায় সেটাও সে সেন্স করতে পারবে। আবার যদি বডিতে কি হয়, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যায় সেটাও হচ্ছে এই কেমোরিসেপ্টরটা সেন্স করতে পারবে। হ্যাঁ, তাহলে এখন দেখো প্রথমে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে কেমোরিসেপ্টর গুলো আছে, হ্যাঁ, এই কেমোরিসেপ্টর হচ্ছে দুই ধরনের, এখানে লাংসের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টর। আচ্ছা, পেরিফেরাল কেমোরিসেপ্টর এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টর। হ্যাঁ, এই দেখো এখানে অ্যারোটিড বডি এবং ক্যারোটিড বডি, এই দুইটা জায়গায় যখন এই যে দুইটা জায়গার ব্লাডের যখন কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হবে তখন দেখো এই যে এই অ্যারোটিড বডির এখান থেকে ভেগাস নার্ভের মাধ্যমে আমাদের মেডুলাতে যাবে, আর এখান থেকে যাবে হচ্ছে গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে যাবে। ঠিক আছে, এই সেন্সটা এই সেন্সরি নার্ভের মাধ্যমে, যেটা হচ্ছে যে নার্ভের মাধ্যমে আমাদের এই কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জের যে সিগন্যালটা সেটা আমাদের ব্রেনে পাঠাইলো, সেই দুইটা নার্ভকে বলছে এফারেন্ট নার্ভ অথবা কি বলে সেন্সরি নার্ভ বলে, তাই তো? এফারেন্ট নার্ভ অথবা সেন্সরি নার্ভ বলে। তাহলে দেখো এই যে আর্চ অফ অ্যাওর্টার এখানে থাকছে অ্যাওটিক বডি, এবং এখানে যে কেমিক্যাল কম্পোজিশন চেঞ্জ হবে যদি পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন চেঞ্জ হয়, ঠিক আছে, তখন হচ্ছে কি করবে, এই ভেগাস নার্ভ এবং গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভের মাধ্যমে মেডুলাতে এই সেন্সটা নিয়ে আসবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে বলছিলাম যে দুইটা পেরিফেরাল কেমোরিসেপ্টর এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টর। তো সেন্ট্রাল কেমোরিসেপ্টর রেসপিরেটরি সেন্টারের ক্ষেত্রে কোথায় থাকছে? সেন্ট্রাল কেমোরিসেপ্টর আর সিচুয়েটেড ইন দ্য ডিপার পার্ট অফ দ্য মেডুলা অবলঙ্গাটা ক্লোজ টু দ্য ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। এখানে মেডুলাতে দুই ধরনের রেসপিরেটরি সেন্টার ছিল, একটা ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন আর একটা হচ্ছে কি ভেন্ট্রাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন। তো ডরসাল রেসপিরেটরি গ্রুপ অফ নিউরন, হ্যাঁ, এইটার পিছনের দিকে হচ্ছে তোমার কি থাকবে, সেন্ট্রাল কেমোরিসেপ্টর থাকবে। আর পেরিফেরাল কেমোরিসেপ্টর তো ওই যে অ্যারোটিড বডি এবং ক্যারোটিড বডির ওখানে থাকছে। হ্যাঁ,
এখন মেইন স্টিমুলেন্ট ফর দ্য সেন্ট্রাল কেমোরিসেপ্টর ইজ দ্য ইনক্রিজ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, ঠিক আছে? হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশনটা যখন বেড়ে যাবে তখন হচ্ছে এই সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা স্টিমুলেটেড হবে। হ্যাঁ, অপরদিকে দেখো আমি তোমাদের যে হ্যান্ড নোট দিয়েছিলাম ওইখানে বলা আছে দেখো, however if hydrogen ion concentration increases in the blood it cannot stimulate the central chemoreceptor because the hydrogen ion from blood cannot cross the blood brain barrier and blood cerebrospinal fluid, ঠিক আছে? মানে হচ্ছে এই যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যেটা বেড়ে যাবে এটা তো সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করছে, কিন্তু এটা কিন্তু ডাইরেক্টলি সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করতে পারে না। কিভাবে করছে এটা আমি বলতেছি, হ্যাঁ। On the other hand, if carbon dioxide increases in the blood, it can easily cross the blood-brain barrier and blood cerebrospinal fluid barrier, and there are the carbon dioxide combines with the water to form carbonic acid. এবং সিন্স কার্বনিক অ্যাসিড ইজ আনস্টেবল, এটা ডিসোসিয়েশন হয়ে যায় তখন। আচ্ছা, এখন দেখো এই ছবিটার থেকে ওই ছবিটা ভালো হবে। এখানে দেখো, এখানে বলছে যে ব্লাডে যদি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেড়ে যায় এটা হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করছে, কিন্তু ডাইরেক্টলি কিন্তু স্টিমুলেট করতে পারে না। কারণ কি, এই যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন যেটা আমাদের ব্লাডে ছিল সেটা কিন্তু ধরো এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ার মানে কি, এই যে ব্রেন আর ব্লাডের মাঝখানে একটা ব্যারিয়ার থাকে, তাই না? এটাকে আমাদের বলে ব্লাড ব্রেন ব্যারিয়ার। এই ব্লাড ব্রেন ব্যারিয়ারটা কিন্তু হাইড্রোজেন আয়ন দেখো ক্রস করতে পারে না, এবং বাইকার্বনেট আয়নটাও কিন্তু ক্রস করতে পারে না। অপরদিকে যদি আমাদের ব্লাডে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা যদি বেড়ে যায়, হ্যাঁ, তখন কার্বন ডাইঅক্সাইড কিন্তু খুব সুন্দরভাবে এই যে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতে পারছে, এবং ক্রস করে কোথায় আসতেছে? সেরেব্রোস্পাইনাল ফ্লুইডের এখানে, তাই তো? এখানে আসার পর দেখো এই কার্বন ডাইঅক্সাইড ওয়াটারের সাথে বাইন্ড করে কি করছে? কার্বনিক অ্যাসিড, এবং আলটিমেটলি এই কার্বনিক অ্যাসিডটা হচ্ছে ডিসোসিয়েট হয়ে বাইকার্বনেট এবং হাইড্রোজেন আয়ন তৈরি করতেছে। তখন এই হাইড্রোজেন আয়ন গিয়ে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করছে। তাহলে যদি ভাইবাতে তোমাদের জিজ্ঞেস করে যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন দ্য ব্লাড ডাজ ইট স্টিমুলেট দ্য সেন্ট্রাল কেমোরিসেপ্টর অফ দ্য মেডুলা, তখন কিন্তু তোমরা বলবা যে না, কারণ ব্লাডের হচ্ছে যে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, হাইড্রোজেন আয়নটা থাকবে সেটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রসই করতে পারে না। তাহলে সেইটা কিভাবে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করবে? যদি ব্লাডে আমাদের কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যায় তখন সেই কার্বন ডাইঅক্সাইডটা আলটিমেটলি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, এবং ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করার পর তখন সে কার্বনিক অ্যাসিড ফর্মেশন করবে, তখন সে ডিসোসিয়েট হয়ে যখন হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়ন তৈরি করছে সেই হাইড্রোজেন আয়ন আলটিমেটলি সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করছে, ঠিক আছে? এটা গেল হচ্ছে তোমাদের সেন্ট্রাল কেমোরিসেপ্টর কিভাবে কেমিক্যালি স্টিমুলেটেড হচ্ছে, তাই তো? তারপর দেখো যখন স্টিমুলেটেড হবে তখন আলটিমেটলি কি করবে? ওই যে নার্ভের মাধ্যমে। ম্যাডাম যদি নরমালি হচ্ছে ব্লাড থেকে হাইড্রোজেন আয়ন না যেতে পারে, যখন ব্লাডে হাইড্রোজেন আয়ন বেড়ে যায় তখনই একমাত্র যেতে পারে, তাহলে কি হাইড্রোজেন আয়ন বাড়াটা ব্লাডে নরমাল ব্যাপার? মানে ব্লাডে, বুঝলাম না, ব্লাডে হাইড্রোজেন আয়ন বেড়ে যাওয়া কি নর্মাল ব্যাপার কি না? হ্যাঁ, না হলে তো কেমোরিসেপ্টর স্টিমুলেট হবে না। হ্যাঁ, ব্লাডে যদি তোমার হাইড্রোজেন আয়ন বেড়ে যায়, ঠিক আছে, তখন কি হবে? সে কাকে স্টিমুলেট করছে? সে তখন পেরিফেরাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করবে। তখনও কিন্তু আলটিমেটলি ওই যে এফারেন্ট নার্ভ ফাইবার যেটা গ্লোসোফারিঞ্জিয়াল এবং ভেগাস নার্ভের মাধ্যমে কিন্তু আলটিমেটলি ওই তোমার মেডুলাতে যে রেসপিরেটরি সেন্টার থাকে তাকে কিন্তু স্টিমুলেশন করে আলটিমেটলি ভেন্টিলেশন, রেসপিরেশন বাড়ায় দিচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি কিন্তু ভেন্টিলেশন বাড়াবে, কিন্তু সে এখানে হাইড্রোজেন আয়নটা ডাইরেক্ট গিয়ে যে স্টিমুলেট করবে সেইভাবে পারছে না, ইনডাইরেক্টলি করতেছে। হাইড্রোজেন আয়নও রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেশন করবে বাট ইনডাইরেক্ট। বুঝতে পারছো? জি। তাহলে এক্ষেত্রে
মেইনলি হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা হচ্ছে মেইনলি খুব বেশি স্টিমুলেটেড হচ্ছে যখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটা বেড়ে যাবে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডে, নট ইন দ্য ব্লাড। ঠিক আছে, যখন হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ইন দ্য cerebrospinal fluid is high, then the central chemoreceptor is stimulated. হ্যাঁ, তো মেইন স্টিমুলেন্ট হচ্ছে তার কি হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন ইন দ্য cerebrospinal fluid। অপরদিকে দেখো, তাহলে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা কিন্তু শুধুমাত্র হাইড্রোজেন আয়ন দিয়ে স্টিমুলেটেড হচ্ছে। আমি বলেছিলাম যে এই যে কেমোরিসেপ্টর গুলা স্টিমুলেটেড হবে এর জন্য যে কেমিক্যাল যে কম্পোজিশনের চেঞ্জ হচ্ছে, 3 ধরনের চেঞ্জ হচ্ছে। একটা হচ্ছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে, বাইকার্বনেট আয়নের কনসেন্ট্রেশন বেড়ে যেতে পারে, অথবা অক্সিজেনের পরিমাণ যদি কমে যায়। ঠিক আছে, আমি বলছিলাম হচ্ছে কি পাশের প্রেসার অফ অক্সিজেন যদি কমে যায়, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায় এবং পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড যদি বেড়ে যায় তাহলে। ঠিক আছে, এখন দেখো, এখন আমি সেন্ট্রাল কেমোরিসেপ্টর কিভাবে স্টিমুলেটেড হচ্ছে এই মেকানিজমটা আমি বললাম। সেখানে তোমার হচ্ছে সেন্ট্রাল কেমোরিসেপ্টরটা মেইনলি হচ্ছে হাইড্রোজেন আয়ন দ্বারা স্টিমুলেটেড হচ্ছে। অপরদিকে পেরিফেরাল যে কেমোরিসেপ্টর গুলো আছে এরা কিন্তু মেইনলি হাইপোক্সিয়া যখন হবে ব্লাডে তখন হচ্ছে এই পেরিফেরাল কেমোরিসেপ্টরটা স্টিমুলেটেড হচ্ছে। তাহলে পেরিফেরাল কেমোরিসেপ্টর কখন স্টিমুলেটেড হচ্ছে? যখন ব্লাডে আমাদের পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাচ্ছে। ব্লাডে যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাচ্ছে। এখানে দেখো তোমাদের হ্যান্ড নোটে আমি যেটা দিয়েছিলাম সেখানে বলা আছে যে hypoxia is the most potent stimulant for the peripheral chemoreceptor. It is because of presence of oxygen sensitive potassium channel in the glomus cell of the peripheral chemoreceptor. Hypoxia causes closure of the oxygen sensitive potassium channel in the glomus cell of the peripheral chemoreceptor. Hypoxia causes closure of the oxygen sensitive potassium channel and prevent potassium efflux. This leads to depolarization of the glomus cell and generation of the action potential in the nerve ending. This impulse pass through the aortic and Heyring's nerve and excite the dorsal group of neuron. Dorsal group of neuron in turn send excitatory signal to the respiratory muscle. In addition, hypoxia peripheral chemoreceptor are also stimulated by the hypercapnia and increased hydrogen ion concentration. However, the sensitivity of the peripheral chemoreceptor to is mild. আচ্ছা, এখানে দেখো যখন হচ্ছে আমাদের এই যে এখানে অ্যারোটিড বডি এবং ক্যারোটিড বডি আছে, এখানে কিন্তু আমাদের কি থাকছে একটা পটাশিয়াম সেনসিটিভ গ্লোমাস সেল থাকছে। হ্যাঁ, গ্লোমাস সেল বলতে একটা সেল আছে। হ্যাঁ, এখানে এই গ্লোমাস সেলটা থাকছে। এখানে দেখো, এখানে হচ্ছে এই যে এটা একটা গ্লোমাস সেল। গ্লোমাস সেলটা কোথায় থাকছে? তোমাদের গাইটনে এই ছবিটা আছে। গ্লোমাস সেলটা থাকছে হচ্ছে পেরিফেরাল কেমোরিসেপ্টর যেগুলা যেখানে যেটা অর্থাৎ অ্যারোটিড বডি এবং ক্যারোটিড বডির ওখানে গ্লোমাস সেলগুলা থাকছে এবং এই গ্লোমাস সেলের একটা পটাশিয়াম চ্যানেল থাকে যেটা কিনা অক্সিজেন সেনসিটিভ। ঠিক আছে, তো যখন হচ্ছে এই অক্সিজেন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমে যায় তখন হচ্ছে কি হবে, এই গ্লোমাস সেলের যে পটাশিয়াম চ্যানেলটা থাকে সেটা ক্লোজ হয়ে যায়। তো যখন ক্লোজ হয়ে যাবে তখন এই দেখো সেলের ভিতর পটাশিয়ামটা কিন্তু বের হতে পারবে না, ইফ্লাক্স হতে পারবে না। ঠিক আছে, যখন বের হতে পারবে না তখন সেলের মধ্যে কিন্তু একটা ডিপোলারাইজেশন হবে। হ্যাঁ, ডিপোলারাইজেশন হলে আমরা কি জানি, অ্যাকশন পটেনশিয়াল জেনারেট হয়। তাহলে দেখো এই যে অ্যাকশন পটেনশিয়াল জেনারেটের মাধ্যমে এই দেখো এখানে একটা এফারেন্ট ফাইবার, এই যে দেখো এখানে লেখা এফারেন্ট ফাইবার। এখন দেখো এই এফারেন্ট ফাইবারের এটা একটা এন্ডিং এখানে ধরো এন্ডিং এর মাধ্যমে কি করতেছে, এই গ্লোমাস সেলের যে ডিপোলারাইজেশন হইলো কি হইলো না এটা সে সেন্স করতেছে এবং এটা দেখো টু দ্য সিএনএস। এই এফারেন্ট নার্ভ ফাইবারটা কোথায় যাবে? আলটিমেটলি আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ মেডুলার যে রেসপিরেটরি সেন্টার সেখানে যাবে। গিয়ে সেই রেসপিরেটরি সেন্টারটাকে যখন স্টিমুলেশন করবে তখন ইফারেন্ট নার্ভ ফাইবারের মাধ্যমে অর্থাৎ মোটর নার্ভের মাধ্যমে আমাদের ফ্রেনিক
ফ্রেনিক নার্ভ এবং ইন্টারকোস্টাল নার্ভের মাধ্যমে, তখন হচ্ছে আমাদের কি কোথায় আসবে, ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেলে আসবে এবং আলটিমেটলি তখন আমাদের কি হবে, রেসপিরেশন হবে। ঠিক আছে, তাহলে এই গ্লোমাস সেলটা কোথায় থাকছে বলতো? পেরিফেরাল কেমোরিসেপ্টরস হ্যাঁ, পেরিফেরাল কেমোরিসেপ্টরে থাকছে এই গ্লোমাস সেলগুলা। তাহলে এই গ্লোমাস সেলে কি কাহিনী হচ্ছে, আমাদের এই বডিতে ব্লাডে যখন পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে যাচ্ছে তখন হচ্ছে এই গ্লোমাস সেলে একটা পটাশিয়াম একটা চ্যানেল থাকে যেটা কিনা অক্সিজেনের প্রতি সেন্সিটিভ, অর্থাৎ যখন আমার ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনটা কমে যাবে তখন এই গ্লোমাস সেলের মধ্যে যে পটাশিয়াম চ্যানেলটা থাকে সেটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হলে তাহলে পটাশিয়াম কি করতে পারবে না, আমাদের সেলের ভিতর থেকে বাইরে বের হতে পারবে না, তখন পটাশিয়াম সেলের মধ্যে রয়ে যাবে পজিটিভ চার্জ। আলটিমেটলি তখন কি হবে, সেই সেলের ডিপোলারাইজেশন হবে এবং যখন ডিপোলারাইজেশন হবে তখন সেই সেলটা কি করছে, অ্যাকশন পটেনশিয়াল একটা জেনারেট করছে। তখন সে কিভাবে এফারেন্ট নার্ভ ফাইবারের যে এন্ডিং গুলা থাকবে এখানে, সেই এন্ডিংটা সেই গ্লোমাস সেলের যে ডিপোলারাইজেশন হয়েছে সেই সেন্সটা সে নিয়ে সে দেখো আলটিমেটলি মেডুলাতে যে রেসপিরেটরি সেন্টার থাকে সেই রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করবে এবং তখন আলটিমেটলি ইফারেন্ট নার্ভ ফাইবার অর্থাৎ মোটর নার্ভ ফাইবারের মাধ্যমে আমাদের রেসপিরেটরি মাসেল অর্থাৎ ফ্রেনিক ডায়াফ্রাম এবং এক্সটার্নাল ইন্টারকোস্টাল মাসেল, ইন্টারনাল ইন্টারকোস্টাল মাসেল, এই মাসেল গুলাতে এসে সাপ্লাই দিবে এবং আলটিমেটলি আমাদের তখন ভেন্টিলেশন হবে। এবং ভেন্টিলেশন হলে দেখো উপকারিতা কি, আমার বডিতে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কমে গেছিল, এখন আমি যখন বেশি বেশি আমার ব্রেথিং করব, তাই না, আমার যখন রেসপিরেটরি রেট বেড়ে যাবে তখন আলটিমেটলি আমার কি হবে, আমার বডিতে আমি অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিচ্ছি বেশি বেশি, উল্টা দিকে কি করছি, কার্বন ডাইঅক্সাইডটাকে বের করে দিচ্ছি, তাই না। তাহলে তখন আমার কি হলো, আলটিমেটলি আমার বডিতে যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের কম ছিল অর্থাৎ অক্সিজেনের যে একটা নিড ছিল সেই নিডটা ফুলফিল হবে। নন কেমিক্যাল ইনফ্লুয়েন্স অফ রেসপিরেশন আমি যে তোমাদের নোট দিয়েছি ওইখানে জাস্ট খালি নামগুলা মুখস্থ করবা, এটা এত পড়ার কিছু নাই। স্ট্রেচ রিসেপ্টর, ইরিটেন্ট রিসেপ্টর, জে রিসেপ্টর এবং চেস্ট ওয়াল রিসেপ্টর। হ্যাঁ, এখন শুধু আজকে আরেকটা টপিক বাকি আছে যেটা হচ্ছে রেগুলেশন অফ রেসপিরেশন ডিউরিং এক্সারসাইজ। হ্যাঁ, অর্থাৎ তুমি যখন এক্সারসাইজটা করছো তখন তোমার বডিতে কিভাবে রেসপিরেশনটা কন্ট্রোল হচ্ছে, তাই না, কিভাবে রেসপিরেশনটা কন্ট্রোল হচ্ছে। দেখো তোমাদের এখানে একটা ফিগার দেখাচ্ছি, এটা তোমাদের গাইডনে এই ফিগারটা আছে। হ্যাঁ, গাইডনে এই ফিগারটা আছে। এখন আমি দেখো তোমাদের এখানে আমি রেগুলেশন অফ রেসপিরেশনের এখানে 4টা পয়েন্ট লিখছি। হ্যাঁ, কিভাবে রেসপিরেশনটা রেগুলেট হচ্ছে এক্সারসাইজের সময়। প্রথমে হচ্ছে হায়ার সেন্টার। হ্যাঁ, হায়ার সেন্টারে এখানে দেখো লেখা আছে before starting exercise thought or anticipation of the exercise from motor cortex to the respiratory center, hyperventilation। অর্থাৎ এখানে হায়ার সেন্টার বলতে মেডুলাকে বুঝাইছে, তাই না, ব্রেনকে বোঝানো হয়েছে। তো হচ্ছে যখন আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা এখন এক্সারসাইজ করব তখন কিন্তু অটোমেটিক একটা আমাদের বডিতে প্রিপারেশন নিচ্ছে যে আমি এখন এক্সারসাইজ করব। এই প্রিপারেশনটার জন্যই কিন্তু আমার তখন কি হচ্ছে, একটা বডি স্পন্টেনিয়াসলি একটা নার্ভাস একটা স্টিমুলাস তৈরি করছে কোথায়, ব্রেনে, এবং এর মাধ্যমে আলটিমেটলি আমাদের ভেন্টিলেশনটা আলটিমেটলি বেড়ে যায়। অর্থাৎ আমাদের দেখো আমরা যখন এক্সারসাইজ করি তখন আমার কি রেসপিরেটরি রেট বেড়ে যায়, তাই না, হাইপার ভেন্টিলেশন হয়। তাহলে প্রথম সেটা হচ্ছে যে আমাদের যে একটা আমি এখন এক্সারসাইজ করব এটা যে আমি মনে মনে চিন্তা করি, এই চিন্তার মাধ্যমেই দেখবা আমাদের ব্রেনে একটা সিগন্যাল যায় এবং এই সিগন্যালের কারণে আলটিমেটলি আবার রেসপিরেটরি সেন্টারে আর তখন হচ্ছে একটা সিগন্যাল যাবে যে হ্যাঁ এখন আমার বডি তৈরি হচ্ছে যে এক্সারসাইজ করার জন্য, তখন আলটিমেটলি আমাদের হাইপার ভেন্টিলেশন হবে। আরেকটা দেখো বলছে যে প্রোপিওসেপ্টরস সোমাটিক অ্যাফারেন্ট নার্ভের মাধ্যমে কোথায় যাচ্ছে,
সেরেব্রাল কর্টেক্স, তারপর রেসপিরেটরি সেন্টার, আবার হাইপার ভেন্টিলেশন। প্রোপ্রিওসেপ্টর আসলে কি? প্রোপ্রিওসেপশন মানে কি? যে আমার বডি যে এই যে এক্সারসাইজের সময় হাত পা নাড়াচ্ছে, হাত এক্সারসাইজ গুলা করছে, এই যে একটা মানে বডির পজিশন যে চেঞ্জ হচ্ছে, তখন এই বডির পজিশন চেঞ্জটা আলটিমেটলি সোমাটিক নার্ভের মাধ্যমে আমাদের ব্রেনে পাঠাবে এবং আলটিমেটলি তখন আবার হাইপার ভেন্টিলেশন হবে। আরেকটা যেটা কেমোরিসেপ্টর, এটা তো কেমোরিসেপ্টর তো বললামই যে কেমোরিসেপ্টর আর স্টিমুলেটেড বাই দ্য এক্সারসাইজ ইনডিউসড হাইপারক্যাপনিয়া, হাইপোক্সিয়া এবং এসিডোসিস, এবং রেসপিরেটরি সেন্টারে সেটা যাবে, আলটিমেটলি হাইপার ভেন্টিলেশন হবে। আবার আরেকটা কথা বলছে যে বডি টেম্পারেচার যখন বেড়ে যায় তখন আলটিমেটলি আবার হাইপার ভেন্টিলেশন হয়। এই চারটার মাধ্যমে আমাদের হচ্ছে কি এক্সারসাইজের সময় রেসপিরেশন রেগুলেটেড হচ্ছে। এখন এই ফিগারটা একটু খেয়াল করো, এই ফিগারটা দেখো, এখানে এক্স অ্যাক্সিসে আমাদের টাইম দেয়া আছে, তাই না? এক্স অ্যাক্সিসে মিনিট দেয়া আছে, এখানে হচ্ছে 0, 1 মিনিট এন্ড 2 মিনিটস। এবং এখানে দেখো উপরে একটা ছবি, নিচে একটা ছবি। উপরের ছবিতে দেখা যাচ্ছে যে আর্টারিয়াল পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, যেটার একক দেয়া আছে মিলিমিটার অফ মার্কারি। অপরদিকে এই যে নিচের ছবিটার এখানে দেয়া আছে কি অ্যালভিউলার ভেন্টিলেশন, যেটা এখানে দেয়া আছে কি একক লিটার পার মিনিট। অর্থাৎ প্রথমে এখানে একটা জিনিস দেখো যে আমি তোমার রেগুলেশনে এক্সারসাইজে রেসপিরেশন কিভাবে রেগুলেট হচ্ছে, এখানে আমি বলেছিলাম যে যখন তুমি এক্সারসাইজ করবা এর আগে একটা মেন্টালি প্রিপারেশন নিবা, তখনই কিন্তু নার্ভাস রেগুলেশনের মাধ্যমে প্রথম যেটা হবে সেটা হচ্ছে আমাদের নার্ভাস রেগুলেশনের মাধ্যমে একটা আমাদের ব্রেনে থেকে সিগন্যাল রেসপিরেটরি মাসেলে আসবে এবং তখন আমাদের ভেন্টিলেশন হবে, হাইপার ভেন্টিলেশন হবে। হ্যাঁ, তাহলে দেখো এখানে দেখো এই যে 0 মিনিটে যখন তুমি একটা চিন্তা করলা যে তুমি এক্সারসাইজ করবা, তখনই কিন্তু একটা নার্ভাস রেগুলেশনের মাধ্যমে দেখো অ্যালভিউলার ভেন্টিলেশন কত বেড়ে গেছে, তখন 14 লিটার পার মিনিটে আসছে। ঠিক আছে, অপরদিকে তখন দেখো পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড, আর্টেরিয়াল ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইডের কি অবস্থা হয়েছে দেখো, এখানে প্রথমে ছিল 40, পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড ইন দ্য ব্লাড ছিল 40। এখান থেকে দেখো যখন আমি এক্সারসাইজ করা শুরু করলাম আমার হাইপার ভেন্টিলেশন শুরু হয়ে গেল, অ্যালভিউলার ভেন্টিলেশন বেড়ে 6 থেকে চলে আসলো কোথায় 14তে। তখন কি হলো, ব্লাডে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 40 থেকে কমে একদম দেখো 36 এর দিকে চলে আসলো। হ্যাঁ, আমরা নর্মালি জানি যখন আমরা হাইপার ভেন্টিলেশন করি তখন আলটিমেটলি কি হয়, আমাদের অক্সিজেন বডিতে বেড়ে যায়, অপরদিকে কার্বন ডাইঅক্সাইড কিন্তু আমরা বারবার ছেড়ে দিচ্ছি, তাই না? এখন দেখো এই যে কিছু সময় যাওয়ার পর, ধরো এখানে কিছু সময় গেল, কিছু সময় যাওয়ার পর আমাদের বডিতে কি হলো, এখন আমরা অনেক বেশি অক্সিজেন নিলাম, তাই না? হাইপার ভেন্টিলেশনের কারণে আমার বডিতে অনেক অক্সিজেন বেড়ে গেল, কার্বন ডাইঅক্সাইড কমে গেল। এখন এই অক্সিজেনটা কি করছে, অক্সিজেন গুলা তাহলে কি হবে, আমাদের যে সেলগুলো আছে বডির সেল, সেই সেলগুলাতে অক্সিজেন গুলা ইউজ হবে এবং অক্সিজেন ইউজ হয়ে মেটাবোলাইজড হয়ে কি তৈরি করবে, আলটিমেটলি অক্সিজেনটা বার্ন হয়ে আমাদের এটিপি তৈরি করবে, তাই না? এটিপি তৈরি করার কারণেই তো আমরা যে এক্সারসাইজ করতেছি, এই জন্য আমরা এনার্জি পাচ্ছি। তাহলে দেখো এখানে আলটিমেটলি তখন যখন আমাদের অক্সিজেনটা ইউজ হয়ে যাচ্ছে, তখন বডির সেলগুলোর মাধ্যমে এই যে আমরা অনেক অ্যাটমসফিয়ার থেকে অক্সিজেন নিচ্ছিলাম, এই অক্সিজেনটা এখন বডির সেলগুলো ইউজ করতেছে, মেটাবোলাইজড করে ফেলছে। হ্যাঁ, তা মেটাবলিজমের পরে আলটিমেটলি এন্ড প্রোডাক্ট কি তৈরি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড। তাহলে দেখো এখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার কারণে দেখো আলটিমেটলি কি এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, তাই না? এখানে দেখো কার্বন ডাইঅক্সাইড প্রথমে হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে, নার্ভাস রেগুলেশনের মাধ্যমে যে হাইপার ভেন্টিলেশন হয়েছিল, তখন একদম পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড 36 এ নেমে এসেছিল। তারপর দেখো এখন আবার বডি সেই যে এই যে অক্সিজেন গুলো হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে অক্সিজেন নিয়েছে, সেটা মেটাবলিজম করার মাধ্যমে আলটিমেটলি মেটাবলিজমের এন্ড প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে এবং আলটিমেটলি দেখো এই যে এখানে কার্বন ডাইঅক্সাইড, এই যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা আলটিমেটলি একটু বেড়ে যাচ্ছে। ঠিক আছে,
কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা একটু বেড়ে যাচ্ছে, হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। আর অপর দিকে দেখো, এই যে প্রথমে নার্ভাস রেগুলেশনের মাধ্যমে অনেক বেশি মানে দেখবা অ্যালভিওলার ভেন্টিলেশন হয়েছিল, তারপর আস্তে আস্তে আবার একটু কমে গেল এবং পরবর্তীতে দেখো যখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়তেছে তখন কিন্তু আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা কি করবে, আমাদের রেসপিরেটরি সেন্টার গুলাকে স্টিমুলেটেড করবে না, ইনডাইরেক্টলি হাইড্রোজেন আয়ন তৈরি করে রেসপিরেটরি সেন্টারটা পেরিফেরাল কেমোরিসেপ্টর এবং সেন্ট্রাল কেমোরিসেপ্টরটাকে স্টিমুলেট করবে। তখন আবার দেখো আবার এই হাইপার ভেন্টিলেশন অর্থাৎ ভেন্টিলেশন অ্যালভিওলার ভেন্টিলেশন বেড়ে গেছে এবং অপর দিকে আবার ভেন্টিলেশন শুরু হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, বেশি বেশি অক্সিজেন আবার নিচ্ছে, আবার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে 1 মিনিট পরে কোথায় চলে আসলো, আবার সেই যে 40 মিলিমিটার অফ মার্কারির এখানে চলে আসলো। বুঝছো? এখানে তোমার এই ছবিটা তোমাদের গাইটনে আছে এবং একটুখানি বর্ণনাটুকু গাইটন থেকে দেখে নিও, গাইটন থেকে একটুখানি দেখে নিও, হ্যাঁ। আর আমি তো তোমাদেরকে হ্যান্ড নোট দিছি, যেটা যে রেগুলেশন অফ রেসপিরেশন ডিউরিং এক্সারসাইজ, ওই 4টা পয়েন্ট লিখে এখান থেকে একটুখানি লিখে দিবা আমি যেটা বললাম, তোমাদের বইয়ে আছে, হ্যাঁ। এই দেখো এখানে আমি একটুখানি রিডিং পড়ি, তাহলে তোমাদের একটুখানি ক্লিয়ার হবে। এটা হচ্ছে 41-9 ফিগার। This is demonstrated in figure at which show in the lower curve changes in alveolar ventilation during a 1-minute period of exercise and in the upper curve changes in arterial partial pressure of carbon dioxide. Note that at the onset of exercise, the alveolar ventilation increases almost instantaneously without an initial increase in arterial partial pressure of carbon dioxide. In fact, this increase in ventilation is usually great enough so that at first it actually decreases arterial partial pressure of carbon dioxide below normal as shown in figure. হ্যাঁ, তারপর এই যে 1 মিনিট পিরিয়ড অফ এক্সারসাইজ ইন ফিগার, মানে এখানে তোমরা গাইটন থেকে একটুখানি দেখে নিও।